Assalamu alaikum. Myself Khalid Hassan Milo. Today's video is about hepatitis B virus, seromarkers and its interpretation. So hepatitis B virus সম্পর্কে বলতে গেলে বর্তমান পৃথিবীতে অলমোস্ট 2 কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে ইনফেক্টেড এবং বলা হয়ে থাকে 5-20% এশিয়ান পিপল ইনফেক্টেড উইথ হেপাটাইটিস বি ভাইরাস। সো হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত প্রচুর পেশেন্ট আছে আমাদের আশেপাশে। বাট হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে একটা আশার আলো হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাসের মতো এটার ক্রোনিসিটি রেট এত বেশি না, অর্থাৎ অলমোস্ট 90% ক্ষেত্রেই সেলফ লিমিটিং এবং একাই ভালো হয়ে যায় এবং হচ্ছে ক্রোনিসিটি রেট মাত্র 90%, যেখানে হেপাটাইটিস সি ভাইরাসের ক্রোনিসিটি রেট অনেক বেশি, আপ টু 85%। সো হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। তো হেপাটাইটিস বি ভাইরাস আমরা জানি এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস এবং একটা ইনভেলপড ভাইরাস। সো এর স্ট্রাকচারে কী থাকবে, একদম ইনসাইডে থাকবে নিউক্লিক অ্যাসিড, এর চারিদিকে থাকবে নিউক্লিও ক্যাপসিড, এর চারিদিকে থাকবে ইনভেলপ। এখন আমাদের একদম নিউক্লিও ক্যাপসিডে যে প্রোটিন রয়েছে এই প্রোটিনগুলোকে আমরা বলবো কোর প্রোটিন। এরপরে আমাদের কিছু প্রোটিন রয়েছে যে প্রোটিনগুলো ক্যাপসিড এবং ইনভেলপের মাঝখানে থাকে, এগুলোকে আমরা বলবো ই প্রোটিন। এবং এছাড়া আমাদের কিছু প্রোটিন রয়েছে যেগুলো ইনভেলপের আউটার সারফেসে থাকে, যেগুলোকে আমরা বলবো সারফেস প্রোটিন। সো এখানে যে প্রোটিনগুলো রয়েছে প্রোটিনগুলো কি, সি প্রোটিন, ই প্রোটিন অ্যান্ড সারফেস প্রোটিন। তো এইগুলো যেহেতু প্রোটিন এবং আমরা জানি প্রোটিনগুলো এর হচ্ছে ন্যাচারালি এরা হচ্ছে অ্যান্টিজেনেটিক্যালি নেচার। সো এগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। সো 3টা অ্যান্টিজেন HBsAg, দ্যাট মিনস হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন, কারণ এটা একদম কোর অর্থাৎ একদম ভিতরে নিউক্লিও ক্যাপসিডে থাকে। তারপরে হেপাটাইটিস HBsAg, দ্যাট মিনস হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এটা সারফেস অ্যান্টিজেন কারণ একদম আমরা দেখেছি যে ইনভিলভ তো লিপোপ্রোটিনে তৈরি, এর বাইরের একদম এক্সটার্নাল সারফেসে যে প্রোটিনগুলো থাকে ওই প্রোটিনগুলোই সারফেস অ্যান্টিজেন। এই জন্য আমরা বলবো HBsAg। এবং আর কিছু প্রোটিন আছে যেগুলো একদম ইনভিলভ এবং কোরের মাঝখানে থাকে, ওগুলোকে বলবো HBeAg। কেন বলা হয়, অনেকে এখানে বলে ফর ইনভিলভ, কারণ এটা ইনভিলভের একদম নিচে থাকে, বাট অথেন্টিক্যালি এটাকে বলা হয় মিনস কোর অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। কোর অ্যাসোসিয়েটেড কেন বলা হয়, কারণ এইগুলো একদম কোর, আমরা দেখতেছি যে নিউক্লিও ক্যাপসিড, এই নিউক্লিও ক্যাপসিডের খুব অ্যাসোসিয়েশনে খুব কাছে থাকে, এই জন্য এটাকে আমরা বলি কোর অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনগুলোকে আমরা কীভাবে মনে রাখবো, বোঝার পাশাপাশি মনে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। সো CSE, দ্যাট মিনস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা সবারই মনে থাকবে। তো সি মিনস সি প্রোটিন, এস মিনস এস প্রোটিন, মিনস ই প্রোটিন। এখন আমরা জানি যে সি যে অ্যান্টিজেনটা অর্থাৎ কোর অ্যান্টিজেনটা ব্লাডে ডিটেক্টেবল না, বাট এস এবং অ্যান্টিজেন অর্থাৎ সারফেস এবং অ্যান্টিজেন এই দুটা হচ্ছে কি ডিটেক্টেবল ইন সিরাম। এখন হচ্ছে কেন এটা, এখন আমরা যদি দেখি যে আমাদের যে রয়েছে, আমাদের যে কোর অ্যান্টিজেনটা রয়েছে, এই কোর অ্যান্টিজেনটা নিউক্লিও ক্যাপসিড এবং এই নিউক্লিও ক্যাপসিডটা খুব ভিতরের অংশ এবং এটা কখনোই বাইরে আসে না, কখনোই হচ্ছে অর্থাৎ ভাইরাস যেখানে থাকবে, শুধুমাত্র ভাইরাস যেখানে থাকবে সেখানে এটা থাকবে। এবং ভাইরাস যখন ব্লাডে থাকে তখন তো একদম মাঝখানে যেহেতু কোর অ্যান্টিজেন, সো এই অ্যান্টিজেনটা সিরামে আলাদাভাবে আসবে না, এজন্য নট ডিটেক্টেবল ইন সিরাম। তো এই অ্যান্টিজেনটাকে আমরা কোথায় পাবো, যখন রেপ্লিকেশন করবে তখন উইথিন হচ্ছে হেপাটোসাইট, আর রেপ্লিকেশন ছাড়া যখন হেপাটোসাইট থেকে বের হবে তখন সেল সারফেস অফ দ্য হেপাটোসাইটে এটা আমরা পাবো। তাহলে এই অ্যান্টিজেনটাকে যদি আমাদের ডিটেক্ট করতে হয় তাহলে ফুল হেপাটোসাইটের বায়োপসি করতে হবে, লিভার বায়োপসি করে ফুল হেপাটোসাইটের ভিতর থেকে ভাইরাসকে আলাদা করে ওই অ্যান্টিজেনটাকে আমরা ডিটেক্ট করতে পারবো, এটাকে কখনো ব্লাডে ডিটেক্ট করা যায় না। এখন হচ্ছে সারফেস অ্যান্টিজেন এবং অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন দুইটা ব্লাডে ডিটেক্টেবল। এখন কেন ডিটেক্টেবল এটা আমাদের জানতে হবে, দিস ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট। সো দেখি যে আমাদের যে সারফেস অ্যান্টিজেনটা আছে, সারফেস অ্যান্টিজেনটা কি, এটা যেহেতু সারফেসে থাকে ইনভেলপের সারফেসে। এখন আমাদের যখন আমরা জানি যে ভাইরাল রেপ্লিকেশনের অনেকগুলো স্টেজ আছে, হ্যাঁ, তো তার ভিতরে যে আর্লি জেনোম রেপ্লিকেশন, লেট হচ্ছে ট্রান্সক্রিপশন, লেট ট্রান্সলেশন, আর্লি ট্রান্সলেশন, এই যে স্টেজগুলো রয়েছে। তো এখানে কি হয় যে আমাদের যখন আর্লি স্টেজে আমরা কী করি, ফাংশনাল প্রোটিন ফর্মেশন করে, এবং লেট
ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে আমাদের স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হয়। ওই সময় যে স্ট্রাকচারাল প্রোটিনটা তৈরি হচ্ছে ভাইরাল রেপ্লিকেশনের সময়, তখন কিছু স্ট্রাকচারাল প্রোটিন হেপাটোসাইটের বাইরে চলে আসে এবং ওই বাইরে চলে আসা প্রোটিনগুলোই সার্কুলেশনের মাধ্যমে ব্লাডে চলে আসে। এই জন্য আমরা আলাদাভাবে এই সারফেস অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করতে পারি। এবং অ্যান্টিজেনটা হচ্ছে একটা সলবল প্রোটিন হয়, এরা যে কোনো সময় ভাইরাসের ভিতর থেকে বের হয়ে যায় এবং বের হয়ে যাওয়ার পরে এরা হচ্ছে কি ব্লাডে চলে আসে। এই জন্যই এস এবং ই এই দুইটা অ্যান্টিজেন ডিটেক্টেবল ইন সিরাম, বাট সি অ্যান্টিজেন ইজ নট ডিটেক্টেবল ইন সিরাম অর ব্লাড। এখন আমরা দেখব যে হচ্ছে একটা যখন অ্যাকুট হেপাটাইটিস হয়, যেহেতু 90% পেশেন্টেই অ্যাকুট হেপাটাইটিস হবে, তো অ্যাকুট হেপাটাইটিস সম্পর্কে আমাদের খুব ভালো মতো জানতে হবে। এখন অ্যাকুট হেপাটাইটিস হলে কি হয়, এখন কিভাবে হয়, এখন আমরা এক্স অক্ষ বরাবর যদি সময় মান্থস কে দেই এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা অ্যান্টিবডি অথবা টাইটার এই দুইটাকে দিই, তো একটা গ্রাফিক্যালি এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তো তাহলে কিভাবে হবে। এখন দেখি যে আমরা একটা ইনফেকশিয়াস এজেন্ট আমাদের বডিতে ঢুকলো, দ্যাট মিনস হেপাটাইটিস বি ভাইরাস। তো ঢোকার সাথে সাথে তো আর এরা হচ্ছে সাইন সিমটম প্রকাশ করবে না, এদের একটা নির্দিষ্ট ইনকিউবেশন পিরিয়ড আছে। এদের নির্দিষ্ট ইনকিউবেশন পিরিয়ড আমরা কত জানি, 2 থেকে 3 মান্থ, অর্থাৎ 12 উইকস পর্যন্ত, 8 to 12 উইকস এটা হচ্ছে 10 to 12 উইকস এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, অথবা 2 to 3 মান্থের ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ সাইন সিমটম প্রকাশ পেতে আমাদের কিছুদিন সময় লাগবে। তো ধরলাম যে একটা ভাইরাসের ক্ষেত্রে 4 উইকসেই শুরু হলো সাইন সিমটম প্রকাশ করা এবং আমরা সাইন সিমটম এবং এই ডিজিজটা সব কিছু হচ্ছে মোটামুটি কার জন্য, হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেনের জন্য। তো এই সময় সারফেস অ্যান্টিজেনটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সারফেস অ্যান্টিজেনটা বাড়তে বাড়তে আমরা জানি, দেখা যায় যে সারফেস অ্যান্টিজেনটা 5 to 6 মান্থ এই দুইটার মাঝামাঝি পর্যায়ে এসে কমা শুরু করে। আচ্ছা, এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেনের জন্য হলো। এবং এরপরে কিছু সময় দেখা যায় যে সারফেস অ্যান্টিজেনের কিছু সময় পরে, এই যে 5 এবং 6 মাসের মাঝামাঝি সময়, এর 6 মাস বা কিছুদিন পরে আমাদের হেপাটাইটিস বি ভাইরাস সারফেস এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, যেটাকে আমরা বলি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি, সেটা প্রডিউস হয়ে গেল। এবং 2 মান্থ সময়ের ভিতর থেকেই কি শুরু হয়, কি থাকে, আমাদের যে কোর অ্যান্টিজেনটা থাকতেছে হেপাটোসাইটে, ওই কোর অ্যান্টিজেনটার বিরুদ্ধে আমাদের অ্যান্টিবডি প্রডিউস হয়ে যায় এবং 2 মান্থ থেকে প্রডিউস হওয়া শুরু করে এবং 2 মান্থ থেকে এটা লাইফ টাইম পারসিস্ট করে। অর্থাৎ হেপাটাইটিস HBC অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটা আমাদের লাইফ টাইম পারসিস্ট করে। এবং এর মাঝখানে এই যে আমাদের যে অ্যান্টিজেনটা আছে HBeAg, এই অ্যান্টিজেনটা 1 to 2 মান্থের মাঝখানে শুরু হয় এবং 4 মান্থে গিয়েই শেষ হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই অ্যান্টিজেনটা যখন একদম মাঝখানে আছে, অর্থাৎ HBe অ্যান্টিজেনটা যখন পজিটিভ এবং সবচাইতে বেশি, তখন বোঝা যাচ্ছে যে ভাইরাস রেপ্লিকেটিং করছে এবং রেপ্লিকেটিং অবস্থায় রয়েছে। এরপরে যখন আমাদের 5 মাসের শুরুর দিক থেকেই আমাদের অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি অ্যান্টিজেন তৈরি হয়ে যায় এবং এটা তৈরি হওয়া যাওয়া মানে কি, এটা হচ্ছে গুড সাইন, যাতে করে আমাদের আমাদের ভাইরাসের রেপ্লিকেশনটা কমে যাচ্ছে, ইনফেক্টিভিটিটা কমে যাচ্ছে। সো এখন হচ্ছে সেরোমার্কার অফ হেপাটাইটিস বি ভাইরাস আসল পড়াতে এখন আমরা আসলাম। তো প্রথমে সেরো মার্কার বিষয়টা কি, সেরো মিনস সিরাম এবং মার্কার, নর্মালি আমরা মার্কার দিয়ে কী করি, হাইলাইট করি, তো হাইলাইটেরগুলাই মার্কার। তো আমাদের সিরামে অবস্থিত কিছু হাইলাইটার, দ্যাট মিনস অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, যার মাধ্যমে আমরা কোনো একটা রোগ ডায়াগনোসিস করব। অর্থাৎ সিরামে অবস্থিত কিছু স্পেসিফিক বায়োলজিক্যাল মার্কার, যাদেরকে আমরা বলি অ্যান্টিজেন অ্যান্টিবডি, এর মাধ্যমে যদি আমরা কোনো রোগ ডিটেক্ট করি সেটাকে আমরা বলবো সেরোমার্কার্স। তো হোয়াট আর দ্য সেরোমার্কার্স অফ হেপাটাইটিস বি ভাইরাস। তো কী কী সেরোমার্কাস, খুব কনফিউশন হয়ে যায়। তো কীভাবে আমরা এটা মনে রাখবো, আমি বলেছি CSE দিয়ে অনেক কিছু মনে রাখা যায়, তো CSE জাস্ট এটা মনে রাখবো এবং প্রত্যেকটার সেরোমার্কার দুইটা, সো এনাফ মনে রাখার জন্য। এবার কীভাবে মনে রাখবো, তো প্রথমে সিতে আসি। আমরা জানি যে কোর যে অ্যান্টিজেনটা আছে এটা কখনো ব্লাডে পাওয়া যাবে না, তাহলে সিতে অলওয়েজ আমরা সেরোমার্কার হবে হচ্ছে কি অ্যান্টিবডি, কারণ অ্যান্টিবডিটা ঠিকই ব্লাডে আসবে। তো অ্যান্টিবডিটা যদি ব্লাডে আসে তাহলে এর যেহেতু দুইটা থাকবে, তাহলে সি এর দুইটাই অ্যান্টিবডি থাকবে, তাহলে অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি কোর IgM এবং অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি কোর IgG। ওকে,
এরপরে হচ্ছে এসতে কি হচ্ছে সারফেস অ্যান্টিজেন, আর ইতে হচ্ছে ই অ্যান্টিজেন। তো এই দুইটার যেহেতু আমাদের ব্লাডে থাকে তাহলে, এবং প্রত্যেকটা দুইটা, সো এর একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডি থাকবে। তো এসের ক্ষেত্রে HbS-Ag এবং অ্যান্টি HbS, এটাকে আমরা HbS-Ab অর্থাৎ হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি এভাবেও লিখতে পারি, অ্যান্টিটা সামনে দিয়েও লিখতে পারি। অ্যান্টিটা সামনে দিলে তখন আমরা বলবো অ্যান্টিবডি টু, হ্যাঁ, হেপাটাইটিস বি সারফেস। ওকে, সেম এই দুইটাই লেখা যাবে। এরপরে আমরা ই এর জন্য তাহলে একটা অ্যান্টিজেন হবে একটা অ্যান্টিবডি হবে, HbE-Ag এবং অ্যান্টিবডি টু HbE। সো দিস আর দ্য সেরোমার্কার। তাহলে সেরোমার্কারগুলো আমরা এইভাবে বুঝলাম। এখন অনেকে আবার লিখে ফেলে যে HbCAg অ্যান্টিজেনকে সেরোমার্কার হিসেবে বলে, কিন্তু এটা কখনোই সেরোমার্কার হবে না, কারণ কোর অ্যান্টিজেনটা কখনোই সিরামে আসে না। এখন আমরা দেখলাম যে মোটামুটি আমরা বুঝে যাচ্ছি, কিন্তু আমরা এখন হেপাটাইটিসের ক্ষেত্রে এই যে কার্ভটা দেখলাম, এখন এই কার্ভটা তো অনেক কমপ্লিকেটেড। এই কার্ভটাকে আমরা কীভাবে সহজে মনে রাখবো? সহজে মনে রাখতে পারলে আমাদের ইন্টারপ্রিটেশনটা খুব ইজিলি আমরা পারবো। তো সহজে মনে রাখার জন্য কিছু টেকনিক আমি তৈরি করেছি আপনাদের জন্য। দেখেন, সি, আমরা যে সি কোর অ্যান্টিজেনের জন্য আমরা কী মনে রাখবো? CABA, কাবা মিনস সিতে কোর, বিতে আমরা কি বুঝি? অ্যান্টিবডি। তো কোর অ্যান্টিবডি এতে অল টাইম, অর্থাৎ আবার বিতে হচ্ছে 2 মান্থ, অর্থাৎ কোর অ্যান্টিবডিটা 2 মান্থ থেকে শুরু হবে এবং অল টাইম অর্থাৎ লাইফ লং পারসিস্ট করবে। আচ্ছা, এবার আমরা এইটা দেখি যে আমরা আমাদের যে কোর অ্যান্টিবডিটা আছে, এই যে দেখেন কোর অ্যান্টিবডি, এই কোর অ্যান্টিবডিটা 2 মান্থ থেকে শুরু হয় এবং এটা লাইফ টাইম পারসিস্ট করে। সো কোর অ্যান্টিবডির ক্ষেত্রে কাবা, সিতে কোর, এবিতে অ্যান্টিবডি এবং বি মানে হচ্ছে বাই মানে 2, অর্থাৎ 2 মান্থ থেকে এটা এতে অল টাইম অর্থাৎ অল টাইম বা লাইফ টাইম পারসিস্ট করবে। এখন এই অ্যান্টিবডিটা 2 রকম হয়, IgM এবং IgG। IgM যখন হবে তখন আমরা বলবো অ্যাকুট, আর IgG হলে তখন আমরা বলবো ক্রনিক। ওকে, সো নাও হচ্ছে এস অ্যান্টিজেন। এস অ্যান্টিজেনের ক্ষেত্রে SOSI, SOSI, দ্যাট মিনস এসতে হচ্ছে সারফেস অ্যান্টিজেন, ওতে 1 আর এসতে হচ্ছে 6, মানে 5-6-এর মাঝামাঝি। তো এটা 1 থেকে 6 মান্থের মাঝখানে থাকবে। আচ্ছা, এখন আমরা এইটা দেখি, এই গ্রাফটা দেখি যে আমরা দেখতেছি যে সারফেস অ্যান্টিজেনটা 1 মান্থ থেকে 5 এবং 6-এর মাঝামাঝি থাকছে। তো মোটামুটি এভারেজ যদি ধরি 6 মান্থ, তো 1 মান্থ থেকে 6 মান্থ পর্যন্ত আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কি সারফেস অ্যান্টিজেনটা পজিটিভ হবে। এবং এই সারফেস অ্যান্টিজেনটা পজিটিভ হওয়া মানেই আই মিনস ইনফেকশন, অর্থাৎ সারফেস অ্যান্টিজেনটা পজিটিভ হলেই সেটা ইনফেকশন হবে। অ্যাকুট ইনফেকশন এবং ক্রনিক দুইটা ইনফেকশন হতে পারে। যদি 6 মান্থের ভিতরে হয়, হিস্টোরি নিয়ে আমরা শুনবো, তাহলে সেটা অ্যাকুট ইনফেকশন, 6 মাসের বেশি হলে ক্রনিক ইনফেকশন। এছাড়া আমরা ওই যে IgM করবো, অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি কোর IgM, এটা পজিটিভ হলে অ্যাকুট, IgG হলে ক্রনিক। আচ্ছা, ওকে, এবার হচ্ছে ই অ্যান্টিজেন। ইকে আমরা মনে রাখবো রি দ্বারা, রিতে। তো ইতে হচ্ছে ই অ্যান্টিজেন, আর মিনস রেপ্লিকেশন অকার্স, অর্থাৎ যখনই ই অ্যান্টিজেনটা পজিটিভ হবে তখন রেপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ ভাইরাস, আমরা জানি বাইনারি ফিউশনের মাধ্যমে একটা ভাইরাস থেকে 100টা পর্যন্ত ভাইরাস হতে পারে। তো রেপ্লিকেশন হচ্ছে মানে অনেক ভাইরাস তৈরি হচ্ছে, অনেক ভাইরাস তৈরি হচ্ছে মানে ইনফেকশিয়াস রেট বা ইনফেক্টিভিটিটা অনেক বেশি তখন। ওকে, তো মোটামুটি আমরা এইগুলোকে এভাবে মনে রাখবো। নাও ইন্টারপ্রিটেশন করব। এখন আমরা তো মোটামুটি বুঝে গিয়েছি যে আমরা আমাদের যে সি ভাইরাসটা, আমাদের যে সি অ্যান্টিবডিটা লাইফ টাইম পারসিস্ট করবে এবং প্রথম 6 মাসে যদি আমরা করি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এটা দিলে অবশ্যই পজিটিভ আসবে। আর হচ্ছে যখনই ই পজিটিভ আসবে তখনই আমরা বুঝবো যে রেপ্লিকেশন হচ্ছে। তো মোটামুটি আমরা যে 6টা সেরোলজিক্যাল মার্কার রয়েছে, ওই 6টা সেরোলজিক্যাল মার্কার দিয়ে যদি আমরা টেস্ট করতে দিই, তো প্রথমে ইন্টারপ্রিটেশন আমরা কীভাবে করব? এখন একটা পেশেন্টের HbS-Ag, অ্যান্টি HbC, বোথ IgM এবং IgG অ্যান্ড অ্যান্টি HbS, এটা বা অ্যান্টি HbS, হ্যাঁ, এটা আমরা দেখলাম। এখন বোথ যদি নেগেটিভ হয়, তো নেগেটিভ হইলে মানে কি এ কখনোই আক্রান্ত হয়নি। এরপরে HbS-Ag নেগেটিভ এবং অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি ভাইরাস ই এবং অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, অর্থাৎ সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে এবং কোর অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। আমরা জানি অ্যান্টিবডি তৈরি হওয়া মানে কি? আচ্ছা, প্রথমে যখন সারফেস অ্যান্টিজেন নাই,
তো ইনফেকশন নাই, সারফেস মানে ইনফেকশন, তো সারফেস অ্যান্টিজেন নাই মানে কোনো ইনফেকশন নাই, এখন বডিতে কোনো ভাইরাস নাই। আর কোর অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে মানে বডিতে ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে। আর এইচবিএস তৈরি হওয়া মানে সারফেস অ্যান্টিজেনের বিরুদ্ধে যেহেতু তৈরি হয়ে গিয়েছে, তাহলে কি যে এদের অলরেডি ইমিউনিটি ডেভেলপড করে গিয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা বলবো রিজলভ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন অথবা কিওর্ড, এই পেশেন্ট কিওর্ড। তো নেক্সট সিনারিও কি, যে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, তারপরে হেপাটাইটিস বি ভাইরাস কোর অ্যান্টিবডি আইজিএম এবং আইজিজি এই দুইটা নেগেটিভ, এবং অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। তো শুধু সারফেস অ্যান্টিজেনের যে অ্যান্টিবডি এইটা পজিটিভ, কিন্তু আমাদের কোর অ্যান্টিজেনটা নেগেটিভ। কিন্তু আমরা জানি যে কোনো যদি ইনফেকশন হয় অ্যাকুট হেপাটাইটিসের ক্ষেত্রে কোর অ্যান্টিজেনটা লাইফ টাইম পারসিস্ট করবে, কিন্তু এখানে যেহেতু নেগেটিভ, আবার কোনো ভাইরাসও নাই, কিন্তু আমাদের অ্যান্টিবডি প্রডিউস হয়ে গেছে। তাহলে এটা কীভাবে হয়েছে? এটা হয়েছে ভ্যাকসিনেটেডের মাধ্যমে। হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিনেশনের মাধ্যমে এটা প্রডিউস হয়েছে। নেক্সট সিনারিও, যে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন এটা পজিটিভ, এবং অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি ভাইরাস কোর আইজিএম পজিটিভ, এবং অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি ভাইরাস সারফেস এটা নেগেটিভ। অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন মানে ভাইরাস আমাদের বডিতে আছে, ইনফেকশন আছে, এবং আইজিএম মানে হচ্ছে অ্যাকুট ইনফেকশন আছে এবং এখনও অ্যান্টিবডি প্রডিউস হয়নি। তাহলে এটাকে আমরা বলবো অ্যাকুট ইনফেকশন। অ্যাকুট ইনফেকশন হলে তখন আমরা চিন্তা করবো যে হ্যাঁ, এটা আমাদের কী হতে পারে। অ্যাকুট ইনফেকশন হলে তখন আমরা যেহেতু 90% ক্ষেত্রে রিজলভ হয়ে যায়, তো রিজলভ হয়ে যায় কিনা এটা আমরা নর্মালি দেখব, মোটামুটি ক্ষেত্রে রিজলভই হয়ে যায়। তো আচ্ছা, এরপরে হচ্ছে কি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন এটা নেগেটিভ, এবং অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি ভাইরাস সারফেস আইজিএম এটা পজিটিভ, এবং হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি এটা নেগেটিভ। তার মানে এখানে দেখো যে সারফেস অ্যান্টিজেন নাই, তার মানে ভাইরাস নাই, আবার অ্যান্টিবডিও নাই, তার মানে ইমিউনিটি নাই, কিন্তু আইজিএম মানে কোর অ্যান্টিবডি আইজিএমটা পজিটিভ। কোর পজিটিভ তখনই হয় যখন ইনফেকশন হয়, এবং তাহলে এই সময়টাই একমাত্র ব্যতিক্রম যে যেখানে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন নেগেটিভ আসতেছে। অর্থাৎ এই যে, আচ্ছা এইটা দেখানোর আগে আমরা প্রথমে এইটা দেখতে হবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এই অ্যান্টিবডিটা কমে যাচ্ছে, এবং HBsAg এই অ্যান্টিবডিটা যখন কমে একদম নেই হয়ে যাচ্ছে, এরপরে অ্যান্টিবডি প্রোডাকশন হতে আমাদের কিছু সময় লাগতেছে, যে পিরিয়ড বিটুইন হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন যখন শেষ হয়ে যায় এবং অ্যান্টিবডি শুরু হওয়ার মাঝখানে যে সময়টা, ওই সময়টাই কী হচ্ছে, আমাদের কোনো থাকছে না। ওই সময় আমরা যদি HBsAg করি এটা নেগেটিভ আসবে, এবং হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি করি এটাও নেগেটিভ আসবে। হ্যাঁ, তো ওই সময়টাকে আমরা উইন্ডো পিরিয়ড বলবো, যেটা আমাদেরকে ফলস নেগেটিভ রেজাল্ট দিতে পারে। সো ওই সময়ের জন্য ওই রকম সময়ে আমরা কিভাবে বুঝবো, যেহেতু কোর অ্যান্টিবডিটা লাইফ টাইম পারসিস্ট করে এবং আইজিএমটা পজিটিভ, তাহলে সেহেতু আমরা বলবো যে পেশেন্টটা উইন্ডো পিরিয়ডে আছে। এবং উইন্ডো পিরিয়ডের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পেশেন্ট কিছুদিন পরে সুস্থ হয়ে যাবে, তার নিজের কোনো সমস্যা নেই, সে ফুল ওকে, বাট ওই সময় সে ট্রান্সমিশন করতে পারে, সে ডিজিজের ট্রান্সমিশন করতে পারে। এই জন্য পেশেন্টকে বলে দিতে হবে যাতে সে ব্লাড না দেয়, যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে ব্যারিয়ার মেথড ইউজ করবে। আচ্ছা, তো পেশেন্ট কখনোই হেপাটাইটিস দ্বারা ইনফেক্টেড হয়েছে কি না এটা জানার জন্য যদি একটা টেস্ট বলা হয়, তাহলে আমরা বলবো অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি ভাইরাস সি আইজিজি। অর্থাৎ কখনো ইনফেক্টেড হলে এটা অবশ্যই থাকবে। আর অ্যান্টিজেনটা যদি আমাদের না থাকতো, তাহলে আমরা রেপ্লিকেটিং বা হাইলি ইনফেকশিয়াস এটা জানতে পারতাম না। আর মেইনলি ডিজিজ প্রডিউস করে হেপাটাইটিস বি ভাইরাসের যে সারফেস অ্যান্টিজেন এটা, এই জন্য ভ্যাকসিনেশন করতে হলে এই সারফেস অ্যান্টিজেনটাকেই আমরা কিল্ড বা ইনঅ্যাক্টিভেট লাইভ অ্যাটেনিউটেড ফর্মে ইনজেক্ট করি, এবং এটাই অ্যান্টিবডি প্রডিউস করে। অর্থাৎ মেইনলি ডিজিজ করছে সারফেস অ্যান্টিজেন। আর হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ মানে আমাদের দেহে কোনো ভাইরাস নাই মানে কোনো ইনফেকশন নেই। এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস, অর্থাৎ এখন হেপাটাইটিস বি ভাইরাসের সেরোমার্কারকে যদি আমরা সামারাইজেশন করতে চাই, তো 6টা সেরোমার্কার আছে, এবং এই সেরোমার্কারের ভিতরে যদি আমি একটা টেস্ট করতে দিই, তাহলে কোনটা হবে? HBsAg, কারণ এটা কস্ট ইফেক্টিভ এবং মোটামুটি একদম প্রোড্রোমাল পিরিয়ড থেকে, অর্থাৎ 1 মান্থ থেকে 6 মান্থের ভিতরে যে কোনো সময়, এবং ক্রনিক ইনফেকশনের অল টাইম এটা পজিটিভ পাওয়া যায়। সো পেশেন্টের যদি ভাইরাস আছে কিনা, হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা জানার জন্য আমাকে এই টেস্টটা করাই লাগবে। হ্যাঁ, এই টেস্টটা আমাকে অবশ্যই করা লাগবে।
তারপরে এটা সামারাইজেশন করলাম। এখন উইন্ডো পিরিয়ডে এটা ফলস নেগেটিভ হয়ে যায়। এজন্য উইন্ডো পিরিয়ডে ফলস নেগেটিভ প্রিভেন্ট করার জন্য যদি আমরা মিনিমাম 2টা টেস্ট দিই, তাহলে সেটা হবে কি HBsAg এবং HBC HBC IgM, এই 2টা টেস্ট দিব। হ্যাঁ, এখন কোনো পার্সন ভ্যাকসিন দিবে, তো ভ্যাকসিন দিতে হলে আগে আমরা দেখব যে তার দেহে হেপাটাইটিস বি ভাইরাস আছে কি না। যদি থাকে, তার দেহে এমনিতেই ভাইরাস আছে, আবার যদি লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাস ভ্যাকসিন দিই সেটা খারাপ হয়ে যাবে। সো ভ্যাকসিন দেওয়া আছে কি না যদি স্ক্রিনিং টেস্ট করি, তাহলে আমরা কি করব যে HBsAg এটা অবশ্যই করব। এর পাশাপাশি আমরা কি করব যে অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি ভাইরাস কোর অ্যান্টিজেন এটা আমরা করব, এবং হচ্ছে কী করব যে অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি ভাইরাস অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি এটা করব। কারণ যদি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি পজিটিভ হয় এবং কোর অ্যান্টিবডি পজিটিভ হয়, তার মানে পেশেন্টের আগেই আমাদের ইনফেকশন হয়ে গিয়েছে, পেশেন্টের আগেই ইনফেকশন হয়ে গিয়েছে এবং ইনফেকশন হয়ে ইমিউনিটি তৈরি হয়ে গেছে, এবং আমাদের ইমিউনতন্ত্রে প্রচুর পরিমাণে মেমোরি বি সেল আছে, এবং এরা পটেনশিয়ালি খুবই মেমোরি সম্পন্ন, মনে রেখেছে, অর্থাৎ যে কোনো সময় নেক্সট টাইম যদি ভাইরাল ইনফেকশন হয় ওরা ক্লিয়ার করে দেবে। সো এই পেশেন্টের কখনোই ভ্যাকসিন দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা শুধুমাত্র HBsAg করেই আমরা ভ্যাকসিন দিয়ে দিই। যদি অলরেডি মানে তৈরি হয়ে থাকে আমাদের বডিতে ইমিউনিটি, তাহলে ভ্যাকসিন দেওয়া ইজ জাস্ট ওয়েস্টেজ অফ মানি। ওকে, আর হেপাটাইটিস ই ভাইরাসটা তখনই আমরা মানে করবো সাধারণত যখন হচ্ছে আমাদের মানে হচ্ছে রেপ্লিকেটিং অবস্থাটা জানার জন্য। তাহলে মেইন 2টা টেস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ C অ্যান্ড S অ্যান্ড C। সো C এবং S এই 2টাই মেইনলি অ্যাসোসিয়েটেড টেস্ট অর সেরোলজিক্যাল টেস্ট ফর ইন্টারপ্রিটেশন অফ হেপাটাইটিস B ভাইরাস। So this is my technique about remembering hepatitis B virus seromarker. Thanks for watching this video. Please do subscribe in my channel.